পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 11:30। তো পুজো তো করে দিয়েছি, হাঁটু মুড়ে বসতে পারছি না, জানেন তো কি কষ্ট হচ্ছে। আর হাঁটু মুড়ে বসা তো বারণ, বলছে কোনোভাবেই আপনি হাঁটু মুড়ে বসবেন না। এবার তাহলে কি করে পুজোটা করব বলুন তো। কোনো রকমে মানে পাটা মেলে বসে কোনো রকমে পুজোটা করে দিয়েছি। ডাক্তার সাহেব আজকে সকালবেলায় বেরিয়ে চলে গেছে। তো যাই হোক, পুজো করছি, গোপালকে জলখাবার দিয়ে পুজো করছি, আর ভাবছি যে কষ্ট দিয়েছে যে সেই আবার মুক্তি দেবে যন্ত্রণা থেকে, তাই না বলুন। তার যদি ইচ্ছা হয় সেই তাহলে বাঁচাবে, তার যদি ইচ্ছা হয় সেই তাহলে মারবে, আমি কে। এই মনে করেই আস্তে আস্তে মনের জোরে পুজোটা করে ফেললাম, বুঝলেন তো। আর সকাল থেকে তো মানে ফোনের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি, এত ফোন এত ফোন। ওই যে কালকে আমি ভিডিওটা ছেড়েছি, সবাই দেখেছে, আপনাদের সাথে সাথে আমার বন্ধু বান্ধবরাও তো দেখেছে। সকাল থেকে ভোর থেকে তখন মানে ঘুম থেকে উঠতে পারিনি বোধ হয়, বিছানা থেকে এই ফোন ধরে যাচ্ছি, একের পর এক ফোন অ্যাটেন্ড করে যাচ্ছি। যারা আমার প্রিয়জন তারাও ফোন করছে, আপনজনেরা। আর আমার শাশুড়ি কালকে রাতে মাকে তো নামতে দেওয়া হয় না সিঁড়ি থেকে রাত্রেবেলায়, ওই জন্য মা হচ্ছে সকালবেলায় একদম এসে বেল বাজাচ্ছে, বাজিয়ে দেখে গেছে আমাকে কি হয়েছে না হয়েছে। আমার দেওর এসেছিল এই একটু আগে, এসে দেখে গেছে। তো ওই ওষুধপত্র খাচ্ছি, যা এক্সারসাইজ দিয়েছে সেগুলো করেছি। আর সকালবেলায় উঠে একটুখানি ওই জল খাবারটা খাওয়ার পর একটুখানি ওই নিলাম, কোল্ড কম্প্রেসটা নিলাম, নিয়ে নিক্যাপটা পরে নিয়েছি। আমাকে বলে দিয়েছে নিক্যাপটা আপনি সব সময় পরে থাকবেন। তো ওই আস্তে আস্তে করছে, আর যন্ত্রণাটা যেন কাল থেকে আরও বেশি হচ্ছে। মনে হয় অতটা জার্নি করে গেলাম, তারপরে টেপাটিপি করে দেখেছে তো পাটা, বারবার মুচড়েছে, দিক ওদিক করেছে, ওইতে মনে হয় যন্ত্রণাটা আরও বেড়েছে, জানেন তো। নিক্যাপটা পরে রেখেছি কিন্তু একটা কিনকিনে যন্ত্রণা পড়ে যাচ্ছে পায়ের মধ্যে। তো যাই হোক, চলুন, রান্না বান্না সংসারের কাজ সবই তো করতে হবে, কে আর করে দেবে বলুন। তো বিছানাপত্র তোলা হয়ে গেছে, ঘরে থাকলে সে করে দিত, কিন্তু তাকে ভোরবেলা বেরিয়ে যেতে হয়েছে তো। যিশুও নেই, যিশুও নার্সিংহোমে বেরিয়ে গেছে, আজকে তার ডিউটি আছে। ওই আস্তে আস্তে বিছানাটা তুললাম, তখন মা এসেছিলো, বসে গল্প করছিল। আস্তে আস্তে বিছানা তুললাম, সব কাজই করলাম, মাসিরাও কাজ করে দিয়ে গেছে। তো রান্নাটা করি, নইলে খাবো কি, তাই না। তো চলুন আস্তে আস্তে রান্নাটা করি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন আমি এখন বাঁধাকপির তরকারিটা তুলছি। এই যে বাঁধাকপি করতে তো সময় লাগে না, তাও আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি, জানো তো, তাড়াতাড়ি করার জন্যে। আর ভাত ডাল সব তো হয়েই গেছে, ওই একটু করে বসছি, আবার এসে কাজ করছি। পাটার মধ্যে কিনকিন কিনকিন করছে তো। নিক্যাপটা বাঁধা থাকে বলে সুবিধা, আগেও তো নিক্যাপ বেঁধে রেখেই কাজ করতাম, আপনাদের তো বলেইছি। কালকে গাড়িতে আসার পথে ডাক্তার সাহেব অনেকক্ষণ চুপচাপ চোখ বুঝে বসেছিলেন, বসে কি চিন্তা করলো কে জানে, করে তারপরে আমাদের যে নার্সিংহোম বানিয়েছে যে মানে মিস্ত্রি আর কি, তাকে খবর দিল, ফোন করলো। তারপরে বলল যে আজকেই এসো না, আমি আজকেই ঘরে আছি। তো বললো যে না এখন আসতে পারবো না, সকালবেলায় আসবো। তো কি জানি সকাল থেকে তার তো আর পাত্তা নেই, কি ফোন টোন করেছে কি ব্যাপার জানি না, বলছে এসো বাথরুমটা একবার দেখাবো কি ব্যবস্থা কি করা যায়। বাড়ির সবাই তো বলছে বাথরুম ভেঙে উড়িয়ে দাও, দিয়ে ওখানটা নতুন করে মেঝের সঙ্গে লেবেল করে সুন্দর করে করো। তা সে এখন বিরাট হ্যাপা, বিরাট হ্যাপা। হ্যাঁ, মোটামুটি একটু কি ব্যবস্থা করা যায় সেটাই বোধহয় দেখবে। তো কই সকাল থেকে তো মিস্ত্রির পাত্তা নেই, কি জানি কি হবে, জানি না। যিশু এসে এখনই জিজ্ঞেস করছে কই মিস্ত্রি এলো না, বাপি যে বললো, আমি না আসেনি এখনো, কি জানি কি করবে। সকাল থেকে যতবার আসছে জানেন, মায়ের একটাই প্রশ্ন, তোমার মাছ আছে তো, মাছ দিয়ে যাব, আজকে মাছ এনেছে আমি মাছ দিয়ে যাব। আমি না, আমার মাছ ফ্রিজে রাখার জায়গা নেই, কৌটো ভর্তি হয়ে মাছ পড়ে আছে। না তুমি মাছ রান্না করতে পারবে তো, নাকি কনাকে দিয়ে মাছটা রান্না করিয়ে দেবো। আমি সব পারবো, হাত দুটো তো ঠিক আছে, কোমর তো ঠিক আছে, না কিছু হয়নি, আমি আস্তে আস্তে ঠিক করে নেব। এই নিয়ে বোধহয় 3বার আমাকে জিজ্ঞেস করে গেল, জানেন মাছ আছে তো, মাছ করবে তো, তুমি মাছ খাবে তো। মানে আমার শরীর খারাপ হলেই না আমার শাশুড়ি আগে জিজ্ঞেস করবে মাছ আছে তো, মাছ খাবে তো, বানাবে তো। মা এটা নিয়ম, আমার শরীর অসুস্থ হলেই মা আগে মাছ আছে কিনা সেইটা জিজ্ঞেস করবে। তো এই যে দেখুন, মা এসেছিল এক্ষুনি, এই যে পুজোর প্রসাদ দিয়ে গেল। মানে আমি তো উপর নিচ করতে পারছি না,
আর পুজো অ্যাটেন্ড করতে পারলাম না, আজকে মনে হয় বিসর্জন করবে। মাকে আমি বলেছি যখন কনকাঞ্জলি হবে আমাকে একটু ডেকো, তো সে উপর নিচে তো করতে পারিনি। আর ডাক্তার সাহেবও আজকে পুজো করে দিয়ে যেতে পারেনি, সকালবেলায় উঠে চলে গেছে। ওরা ওই পুরোহিত ব্রাহ্মণ যে আমাদের আছে আর কি, যে পুজো করে আমাদের, তাকে দিয়ে পুজো করিয়ে নিয়েছে আর কি। তো এই যে মা এসে প্রসাদ দিয়ে গেল এক্ষুনি। থাক, যিশু খাবে, ডাক্তার সাহেব খেয়ে নেবে। তো রান্না টান্না তো সব হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের কী রান্না করলাম। তো একটুখানি এসে বসেছি, যিশু এক্ষুনি পাটা দেখলো, বলছে দেখি মা পাটা কীরকম আছে। আর পাটায় কী বলুন তো, যেখানটায় মানে ফ্লুইড জমে রয়েছে সেখানটায় না কোনো ব্যথা নেই, কিন্তু একটা কিনকিন কিনকিন করে ব্যথা করে যাচ্ছে কোথায় যেন একটা হাড়ের মধ্যে। তো সেটা যিশুকে দেখালাম, বলছে যে ওই যে মানে যেখানটায় এটা হয়েছে আর কি, ফ্র্যাকচারটা হয়েছে, বলছে ও তো ওই জন্যই তো যন্ত্রণাটা হচ্ছে, সেটা আস্তে আস্তে জুড়ছে, দাঁড়াও ওখানটা তো দুর্বল হয়ে আছে। তো কি কি ওষুধ দিয়েছে আপনাদের একবার দেখাই, দাঁড়ান। এই দেখুন কি কোলাফ্লেক্স প্রো, এই যে এটা বলছে ক্যালসিয়ামের ওষুধ, হাড়ের গঠনটাকে মানে আরও শক্ত করবে, সুন্দর করবে সেই জন্যে। আর এই যে এটা হচ্ছে কি কাইমোরাল এপি, মানে যিশুও আমাকে কাইমোরাল দিয়েছিল, কিন্তু এটা হচ্ছে বলছে একটু আলাদা, কাইমোরাল এপি, আর ও দিয়েছিল কাইমোরাল 4। এর মধ্যে কি কি সব বললো ওষুধ আছে, প্যারাসিটামল আছে, আরও কি কি সব আছে বললো, যে হালকা একটু ব্যথা কমার ওষুধ দিয়েছে। তো এই যে এটা কাইমোরাল এপি, আর একটা দিয়েছে ওই ES40 মানে PAN40 আর কি, এই যে এইটা দিয়েছে, আর ওই এক্সারসাইজ দিয়েছে, আর কোল্ড কম্প্রেস দিয়েছে। তো সকাল থেকে এমনি মানে যে জায়গাটায় ফ্লুইড জমে রয়েছে না, ওই জায়গাটায় কোনো ব্যথা নেই, ফ্লুইডটা যেন সামান্য একটু যেন কমেছে, যিশুও তাই বললো, বলছে হ্যাঁ মনে হচ্ছে একটু কমেছে। আর ওই মানে হাঁটুর মধ্যে ভিতরে কোন একটা জায়গায় যেন সমানে কিনকিন কিনকিন করে একটা ব্যথা করে যাচ্ছে, ওটা হাড়ে ব্যথা করছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না টান্না করলাম, তো এবার একটুখানি গোপালকে অন্নটা দিয়ে একটুখানি পা মেলে বসবো। বসে সব থেকে কি খারাপ লাগছে বলুন তো, ওই যে এখন বাইরে তো বেরোতে পারবোই না, যিশু বলছে দরকার হলে আমাকে বলবে, আমি বাইকে করে নিয়ে যাব। কিন্তু সব থেকে বেশি খারাপ লাগছে কি জানেন, জিমটায় যাচ্ছিলাম, মানে যত না জিম করছিলাম, শারীরিক চর্চা করছিলাম, সেগুলো ঠিক আছে, সেগুলো নাই তো আমি বাড়িতে করব যতদিন যেতে না পারছি। ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হতো, বেশ হইচই হতো, আনন্দ হতো, সেটার জন্য মন খারাপ লাগছে আর কি। তাই ছেলেকে বলছিলাম, বলে আচ্ছা ঠিক আছে, এখন ওটা হাড়টা আগে জুড়ুক, তুমি যে ওর উপরে এক্সারসাইজ করেছো না জেনে শুনে, মানে তোমার যে কিছু হয়নি এখনো পর্যন্ত, এটাই তো অনেক না, পাটা সারুক, তারপরে যাবে, 1-2 মাস রেস্ট নাও না, নিয়ে তারপরে আবার যাবে। আমি সে যাবো কি না আর কি করব দেখি, এখন সেসব 2 মাস বাদে চিন্তা করা যাবে, এখন তো যেতে পারছি না, আটকে গেল যাওয়াটা, এই আর কি। মনটা খারাপ লাগছে জানেন তো, খুব খারাপ লাগছে। নাইটিঙ্গেলেই বসেন ডক্টর ইন্দ্রজিৎ সর্দার, অর্থোপেডিক সার্জেন। ও হচ্ছে আমার দেওরের যখন অপারেশন হলো আর কি, লিগামেন্ট ছিঁড়ে গেল হাঁটুর, তো ওনার কাছেই অপারেশন করা হয়েছিল, ডাক্তার সাহেব ওটিতে নিজে উপস্থিত থেকে অপারেশন করিয়ে এনেছিলেন, তো সেই থেকে চেনে। তারপরে ডাক্তার সাহেবের ওই যে পায়ে লাগলো, যে চলতে পারছিল না, 1 মাস ধরে ভুগছিল, সেও ওনার কাছে গিয়েই দেখানো হয়েছে। তো কালকে তো যিশুকে দেখে বলছে, বাহ চেহারাটা সুন্দর রেখেছিস, তো খুব এটে করলো। তো অত বড় ডাক্তার, 3,000 টাকা ভিজিট বলুন, সে তো মানে ওটি ছাড়া কথা বলে না, সব সময়ই সে ওটি অ্যাটেন্ড করে দেখতে পাচ্ছি। তো ডাক্তারকে দেখে না আমার খুব ভালো লেগেছে, আমি আগে দেখিনি ওনাকে, এরা পরিচিত খুব। তো কালকে গেলাম, কি হ্যান্ডসাম দেখতে, অনেক বয়স কিন্তু কি হ্যান্ডসাম। আমি তো যিশুকে বলছি এই হচ্ছে ডাক্তার, বুঝতে পারছিস। তো বলছে হ্যাঁ, ওই জন্য তো আমিও অর্থোপেডিক সার্জন হতে চাই। আমি দেখো, ঠাকুরের যদি ইচ্ছা থাকে নিশ্চয়ই হবে। তো আমার খুব ভালো লেগেছে কালকে। হ্যাঁ, আর একটা কথা বলি, ওই যে 3,000 টাকা ভিজিট ঠিকই, কিন্তু 1 পয়সাও নেয়নি আমাদের কাছ থেকে। শুধু উনি বলে নয়, মানে আজ অবধি আমি কলকাতায় গিয়ে যত ডাক্তারকে দেখিয়েছি, এখানের কথা তো বাদই দিন, আমি কলকাতায় গিয়ে যত ডাক্তারকে দেখিয়েছি আজ অবধি, কেউ 1 পয়সাও নেয়নি, 1 পয়সাও নেয়নি। এমনকি এই যে শুভেন্দু চৌধুরী নাকি কি নামটা, আমি ওই যে সুগারের জন্য দেখাতে গেলাম, সুগারটা যখন বেড়ে গেছিলো, ওই নাইটিঙ্গেলেই তো গেছিলাম, উনি ছিলেন হচ্ছে পিজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, ওই ডায়াবেটিসের। তো সেও তো যেই ডাক্তার সাহেব টাকা অফার করেছে, সঙ্গে সঙ্গে হাত জোর করে উঠে দাঁড়িয়েছে।
কেউ নিল না। আমি ওইটাই কালকে অবাক হয়ে দেখলাম, যেই বলেছে বলে বাট যাও বলে 1 পয়সা নিল না, জানেন তো। খুব ভালো লেগেছে কালকে আমার ডাক্তারটাকে, যেমন সুন্দর চেহারা তেমনি ব্যক্তিত্ব। ডাক্তার তো ডাক্তার, বুঝলেন তো। শিশুকে খেতে দেবো, চলুন একবার ঝপ করে দেখিয়ে দিই কী কী রান্না করলাম, আমি ভুলে গেছিলাম। এই যে লাউ দিয়ে মুসুর ডাল, এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এইটা হচ্ছে ওই শিম বেগুন দিয়ে একটা তরকারি করেছি, আর হচ্ছে এই যে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। ব্যাস এই রান্না করেছি আজকে। এবার চলুন যিশুকে খেতে দিই, ও খেয়ে আবার বেরিয়ে যাবে বোধহয়। চলুন, হ্যাঁ, পরে কথা। আপনারা একবার আমার গোপালকে দর্শন করে নিন। এই যে আমার গোপু, এই যে এখনই অন্ন দিলাম। এই কদিন আপনাদেরকে দর্শন করাতে পারিনি, তাই না, ব্যস্ত ছিলাম। তো এই যে চলুন এবার আমি একটু খেয়ে নিই। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 7:45। তো ডাক্তার সাহেব তো আজকে বিকেলবেলা দুপুরবেলায় খেতে আসেননি। তারপরে এই 7টার সময় বাড়ি ফিরলো। ফিরে দেখি না সেই চাল আটা মুড়ি সব নিয়ে এসেছিলো, মাসের বাজার আর কি, নিয়ে এসে সব নিজেই জামা কাপড় ছেড়ে সব ড্রামে ভর্তি করে দিয়ে তারপরে বেরিয়ে গেল আর কি। আবার ওর যিশুর কাছে শুনলাম কি ওটি আছে, সেই জন্যে দেখলাম আবার মুড়ি চানাচুর বাদাম সব একটা কৌটোর মধ্যে ভরে জল নিয়ে আবার দেখলাম বেরিয়ে চলে গেল। তো আমি আর জিজ্ঞেস করার টাইম পাইনি, কারণ তখন আমি হচ্ছে সন্ধ্যা দিচ্ছিলাম। তো চাটা আমার খাওয়া হয়ে গেছে, একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম বলে বকা খেলাম আর কি, যে এত হাঁটাচলা করছো কেন, পায়ে যন্ত্রণা হবে। এমনিতেই সকালবেলা জানেন তো ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছিলাম, ওই জন্য মনে হয় কি পায়ে যন্ত্রণা করছিল সারা দুপুর ধরে, জানেন। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দিয়ে ঠিয়ে একটুখানি কোল্ড কম্প্রেস দিলাম, ওইটা খুব আরাম লাগছে। কোল্ড কম্প্রেসটা দিলে না খুব আরাম লাগছে, জানেন। দিয়ে নিকাপটা পরে বসে আছি, এই যে সন্ধ্যার ওষুধটা খেতে হবে। তো ওই চা খেলাম, খেয়ে একটু যিশুর সঙ্গে কথা টথা বলছিলাম, দিয়ে এই ওষুধটা নিতে এসছি আর কি, এটা খাবো। আর কত আর বসে থাকা যায় বলুন তো। আর এরা মোটে তো আমাকে হাঁটাচলা করতে দিচ্ছে না, শুধু খালি চুপ করে পা মেলে বসে থাকো, চুপ করে বসে থাকো, ওই করে করে না আমার আরও শরীর খারাপ করছে, জানেন তো। মানে কাজের মানুষ তো, ঘরে বন্দি হয়ে গেছি, ঘরে আছি, সেটা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু এই যে মানে হাঁটাচলা করতে পারছি না, চুপ করে বসে থাকতে হচ্ছে, আর এটাতে মনে হয় আরও মেন্টাল স্ট্রেস হচ্ছে, জানেন তো। ওই জন্য বোধহয় আরও বেশি শরীর খারাপ করছে। তো যাই হোক, এইসব দিনে অসুস্থ হলে না তখন খুব বাবার কথাটা মনে পড়ে, জানেন তো। আজ সারা দিন ধরে বাবার কথা মনে পড়ছে খালি। একটু যদি অসুস্থ হতাম শ্বশুর বাড়িতে, একটু যদি অসুস্থ হতাম, খবর পেত, ব্যাস সঙ্গে সঙ্গে এসে একদম নিয়ে চলে যেত। ওখানে বাপের বাড়িতে গিয়ে থাকতাম, সুস্থ টুস্থ হয়ে আবার বাড়ি আসতাম। আমার ছেলেও ছোটোবেলায় খুব সর্দি কাশিতে ভুগতো, জানেন তো। আর বাবা খবর পেলেই আর নিয়ে চলে যেতেন এখান থেকে। আর যিশুও তেমনি, এখানে এত ভুগতো, মামার বাড়িতে গেলেই সুস্থ, সেখানে গিয়ে একদম সুস্থ টুস্থ হয়ে তারপরে এরকম মা বেটায় বাড়ি আসতাম। আমি যখন প্রেগনেন্ট হলাম, তখন 5 মাসের যখন প্রেগনেন্ট, তখন এখান থেকে বাবা গাড়িতে করে এসে বাবা মা দুজনে আমাকে নিয়ে চলে গেছিলো, জানেন তো। তারপরে যখন যিশু যখন 6 মাসের কোলে, তখন আবার শ্বশুর বাড়িতে এসেছিলাম। আমাদের আমার শ্বশুর বাড়িতে না অনেক সিঁড়ি, এদিক ওদিক এদিক ওদিক করে অনেক সিঁড়ি। আর তখন আমাদের 3 তলায় রান্নাঘর ছিল। তখন আমার জায়ের ছেলেটা সবেমাত্র হয়েছে, আর আমিও তখন অসুস্থ, প্রেগনেন্ট। তো তখন তো রান্নার লোকটোক ছিল না, তখন প্রচুর খাটুনি যেত, জানেন তো, প্রচুর খাটুনি। তারপরে আমার মা একদিন বলছে, তখন আবার শাড়ি টাড়ি পরতে হতো। এখন যেমন নাইটি পরে সালোয়ার পরে কামিজ পরে ঘুরে বেড়াচ্ছি, তখন শাড়ি পরে থাকতাম। তারপরে আমার মা জানতে পেরে একদিন আমাকে বলছে কি, যে এই যে তুই এই এত বড় পেটটাকে নিয়ে উপর নিচ করছিস, পড়ে গেলে পরে তোর বাচ্চাটা তো মরে যাবেই, আর তুইও শেষ হয়ে যাবি জন্মের মতো বলে। আর তখন আমার শরীরও খুব খারাপ হয়েছিল, আমার হিমোগ্লোবিন কমে গেছিলো, খুব অসুস্থ হয়ে গেছিলাম। আমার মা বাবা জামাইকে ফোন করে গাড়ি করে এসে আমাকে নিয়ে চলে গেছিলো, দিয়ে আর আসতেই দেয়নি। আমার ওখানে মেদিনীপুরের দত্ত নার্সিংহোমে আমার যিশু হয়েছিল। তারপরে যখন 3 মাস বয়স আমার বাচ্চার, তখন আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসতে চেয়েছিল আমাকে আর যিশুকে, হ্যাঁ, কিন্তু আমার বাবা দেয়নি আসতে।
আর জামাইকে বলে দিয়েছিল মুখের উপরে, বলে না না মেয়ে ও সিজার পেশেন্ট নিজে, ও সুস্থ হোক আগে, তারপরে ও বাচ্চাকে সামলানোর মতন ওর ক্ষমতা হোক, তারপর নিয়ে যেও, বলে আসতে দেয়নি কিছুতেই। ওই জন্য যিশুকে 6 মাসের কোলে নিয়ে ডাক্তার সাহেবের সাথে এসেছিলাম, বাবা গাড়ি ঠিক করে দিয়েছিল, এসেছিলাম, এসে এইখানে ওই মায়ের মন্দিরে যিশুর অন্নপ্রাশন দিয়েছিলাম, বুঝলেন তো। সেই সব দিনগুলো না অসুস্থ হলেই খুব মনে পড়ে। বাবা কিন্তু জেনে গেছিলেন যে আমার অসুস্থতার কথাটা বাবা জেনে গেছিলেন, কিন্তু যখন আমি নাইটিঙ্গেলে ভর্তি হলাম অপারেশনের জন্য, তখন তো আর বাবা বেঁচে নেই। তখন খুব মন খারাপ করতো জানেন, বিছানায় হসপিটালের বেডে শুয়ে শুয়ে একা একা খুব কাঁদতাম বাবার কথা মনে পড়ে। সেই জন্য যখনই এরকম অসুস্থ হই, যখনই হয় না, তখনই খুব বাবার কথা মনে পড়ে। আজকে সকালবেলায় আমার শাশুড়ি বলছে যে মেয়ে ছেলে বাপের বাড়ি গিয়ে যে একটুখানি বিশ্রাম নিয়ে আসবে, সেও তো তোমার উপায় নেই। আমি বলি হায় হায়, বাপের বাড়িতে কে কাকে দেখে তার ঠিক নেই, আমাকে ওখানে দেখবে এটা কে বলুন তো। আমি বলি ওখানে গিয়ে আমি কি করব, তার থেকে এখানে আছি আমি, সবার চোখের নজরে রয়েছি, চিকিৎসায় রয়েছি, আমি ভালো হয়ে যাব। তো আজকে সারাদিনই বাবার কথাটা খুব মনে পড়ছে। বললাম না অসুস্থ হলেই বাবার কথা মনে পড়ে, খুব মন খারাপ করে জানেন। তো চলুন, হ্যাঁ ওষুধটা খেয়ে নিয়ে পাটা মেলে বসতে বলছে চুপ করে, তাই করি, আর কি করব। তো 9:30 বাজতে যায়, সিরিয়ালটা দেখি বসে বসে। চলুন, আর কি করব, আজকে তো আর রাত্রেবেলায় রান্নাবান্নাও কিছু নেই, কারণ যিশু হচ্ছে পাউরুটি, একটু আগেই পাউরুটি ডিম ভাজা, তারপরে সেই বাঁধাকপির তরকারি একটু ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছে, আর বলছে পেট ভার আছে, যদি কিছু খাই ওই চাউটাও যদি খিদে পায় বা পোহা বানিয়ে দিও একটু, তখন খেয়ে নেব। আর আমিও আমার কথা বাদ দিন, আমি সে 10:30 11টার সময় আজকে দেখি কি খাই, এখনও কোনো কিছু ঠিক করিনি। আর ডাক্তার সাহেব তো ওবেলা খেতেই এলো না, তার ভাত ডাল তরকারি সব তোলা আছে, যদি না খায় তাহলে ওর মা বলে দিয়েছে মুড়ি দিয়ে দেবে, মুড়ি খাবে, তো তাই খাবে। তাহলে আজ আর তো কাজকর্ম কিছু নেই, পাটা মেলে বসে সিরিয়াল টিরিয়াল দেখে টাইম পাস করি, আর কি করব। তো চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি, হ্যাঁ কালকে আবার দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার মতন না হয় আর যেন আপনাদের। তো আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে। চলুন তাহলে।